আমি মোহাম্মদ শরীফুল আরেফিন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আমি এখন একটি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। আমার কোর্সটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স। ম্যাথমেটিক্যাল ফিজিক্সের আজকে আমি কচির অবশেষ তত্ত্ব, কোচিস রেসিডিউ থিওরাম, এটা আলোচনা করব এবং তার পূর্বে রেসিডিউ বা অবশেষ কি এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আমার এই ক্লাসে যারা দেখবে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তো এখন আমরা ক্লাস নেওয়ার জন্য বোর্ডের দিকে চলে যাই। তো ক্লাসের মধ্যে কিছু না বুঝতে পারলে তোমরা কমেন্টসে তোমাদের সমস্যাগুলা লিখে জানাতে পারো। পরবর্তীতে আমি এই সমস্যাগুলার উত্তর দিব। তো আমরা এখন বোর্ডের দিকে চলে যাচ্ছি। বোর্ডে চলে যাচ্ছি। এটি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য। রেসিডিউ বা অবশেষটা কি সেটা আমরা আজকে জানব। তো রেসিডিউটা আসলে এটা আসবে হচ্ছে তোমার লরেন্স বিস্তৃতি থেকে। আমরা যদি একটু লরেন্স বিস্তৃতির দিকে তাকাই তাহলে আমরা এখানে কি দেখতে পাই? লরেন্স বিস্তৃতি। এফজেড অপেক্ষকের লরেন্স বিস্তৃতিতে, লরেন্স বিস্তৃতিতে কি ছিল? এফজেড অপেক্ষকের লরেন্স বিস্তৃতিতে জেড মাইনাস এ ইনভার্স 1 এই ধরনের একটা টার্ম ছিল। সহগকে জেড ইজ ইকুয়াল টু এ হলে ওই অপেক্ষকের অবশেষ বলা হয়। খুব সহজ ভাষায়, খুব সহজ করে আমি কথাটা বললাম। লেখাটা যদি একটু দেখো, পুরো লেখাটা আমি আবার ঠিকমতো দেখাচ্ছি। ধরি এফজেড অপেক্ষকের লরেন্স বিস্তৃতিতে জেড মাইনাস এ ইনভার্স 1 সহগকে জেড ইজ ইকুয়াল টু এ জেড ইজ ইকুয়াল টু এ পোলে, বিন্দু না বলে পোল বলা হচ্ছে। পোল জিনিসটা কি সেটা আর একটু বিন্দুর মতোই ছোট একটা অংশ আর কি, বিন্দু
পোলে ওই অপেক্ষকের অবশেষ বলা হয়। খুব সহজে সংক্ষেপে একটা কথা। তো এখন বিষয়টা হলো যে লরেঞ্জ বিস্তৃতিটা তাহলে আমাকে একটু দেখতে হবে যে লরেঞ্জ বিস্তৃতিটা আসলে কি। তাহলে আমরা যদি দেখি লরেঞ্জ বিস্তৃতি fz ইকুয়াল টু সামেশন an z মাইনাস a টু দি পাওয়ার n প্লাস সামেশন bn z মাইনাস a ইনভার্স n। এখানে n এর লিমিটটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আর এখানে n এর লিমিটটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 1 টু m। এখানে পাওয়ারটা n আর এখানে পাওয়ারটা n, কিন্তু এখানে লিমিটটা হচ্ছে n এর 1 থেকে m আর এখানে 0 থেকে ইনফিনিটি, একটু পার্থক্য আছে। নিশ্চয়ই দেখা যাচ্ছে লেখাটা। তো এখানে তোমার z ইজ ইকুয়াল টু a হলো m ক্রমের একটি পোল। z ইজ ইকুয়াল টু a হলো m ক্রমে একটি পোল। পোল পোল কথাটার মানে কি? পোল আসলে ওই যে বিন্দুর চারপাশের একটা ক্ষুদ্র অংশকে আমরা পোল বলতেছি। বিন্দুর চারপাশের ক্ষুদ্র অংশকে আমরা পোল বলতেছি আর কি, যেটা সরাসরি হয়তো বিন্দুতে রূপ নেবে, বিন্দুতে রূপ লাভ করবে। তাহলে এইখানে দেখো z মাইনাস a ইনভার্স n, তাহলে n এর মান যদি তুমি 1 বসাও, এই যে 1, তাহলে এইটার যে সহগ এই যে b1, এই b1 তখন হবে এই পোলের জন্য একটা অবশেষ। এক একটা পোলের জন্য এক একটা অবশেষ পাওয়া যায়, ঠিক আছে? তো অবশেষ জিনিসটা আরও বিস্তারিতভাবে বুঝতে গেলে আমাদের আরও একটু বিশদভাবে যেতে হবে, ঠিক আছে? তাহলে b1 এর অবস্থাটা কি দাঁড়াচ্ছে? সাধারণ পোলের জন্য অবশেষটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি একটু নিচের দিকে লিখি যে সাধারণ পোলের জন্য সাধারণ পোলের ক্ষেত্রে সাধারণ পোলের জন্য অবশেষটা হচ্ছে লিমিট z টেন্ডস টু a z মাইনাস a fz, ঠিক আছে? fz আর b1টা, তো b1টা এটাই হবে আর কি। হ্যাঁ, এটাকে আমরা কি b1 নাম দিয়ে এখানেই লিখে দিতে পারি। হ্যাঁ, b1 নাম দিতে পারি আলাদা করে, আর এটা লেখার দরকার নাই। অর্থাৎ সাধারণ পোলের ক্ষেত্রে একটা অবশেষ। তাহলে অবশেষ কি, এটা অতি সংক্ষেপে আমরা এটা সম্পর্কে কিছুটা জানলাম। অবশেষ, তো এখানে কোচির অবশেষ তত্ত্ব আছে, কোচির অবশেষ তত্ত্ব, সেটা আমরা একটু পড়ে ফেলি। কোচির অবশেষ তত্ত্ব, তাহলে নামটা হবে কি? কোচি বলো বা কোষি বলো, হ্যাঁ, রেসিডিউ কোচি। এখানে আমি যদি নামটা এটা মুছে আবার লিখি, নামটা রেসিডিউ থিওরাম। হ্যাঁ, কোচি অবশেষ তত্ত্ব বা কোচি রেসিডিউ থিওরি, এইটা। হ্যাঁ, কোচির অবশেষ তত্ত্বটা আমরা এবার একটু পড়ব। তাহলে সেখানে কি বলা হয়েছে, কোচির অবশেষ তত্ত্বে কি বলা হয়েছে?
এটা আমি পুরোটা লিখে ফেলি। এটা বুঝবো আমি। এখানে বিবৃতি এবং প্রমাণ দুইটা পার্ট আছে। বিবৃতি, হ্যাঁ, প্রথমে আমরা বিবৃতিটা শিখি যে সেখানে কি বলা হয়েছে, তাই না? প্রথমে আমরা বিবৃতিটা শিখি। বলা হয়েছে কোনো আবদ্ধ কোণটু সি এর অভ্যন্তরে, সি এর অভ্যন্তরে সসীম সংখ্যক পোল ব্যতীত, আমি যদি লিখে দিই এটা, কোনো আবদ্ধ কোণটু বা এটাকে কন্ট্রোর বলা হচ্ছে, আবদ্ধ কোণটু সি এর অভ্যন্তরে, কোনো আবদ্ধ কোণটু সি এর অভ্যন্তরে সসীম সংখ্যক পোল ব্যতীত, সসীম মানে নির্দিষ্ট আর কি, সসীম সংখ্যক পোল ব্যতীত, সসীম সংখ্যক পোল ব্যতীত কোণটুর উপরে এবং ভেতরে, কোণটুর উপরে এবং ভেতরে, কোণটুর উপরে এবং ভেতরে যদি এফজেড অপেক্ষক, যদি এফজেড অপেক্ষক একক মান বিশিষ্ট, মানে সিঙ্গেল ভ্যালুড আর কি, একক মান বিশিষ্ট মানে সিঙ্গেল ভ্যালুড হবে, একক মান বিশিষ্ট, অবিচ্ছিন্ন, হ্যাঁ, মানে ডিসক্রিট, অবিচ্ছিন্ন এবং বিশ্লেষিক হয়, অ্যানালিটিক্যাল, বিশ্লেষিক হয়, ঠিক আছে, অবিচ্ছিন্ন এবং বিশ্লেষিক হয়, তবে ইন্টিগ্রেশন এফজেড ডিজেড, ইন্টিগ্রেশন এফজেড ডিজেড, এটা অবশ্যই সি এর সাথে রিলেটেড, কন্ট্রোল সি ইকুয়াল টু 2 পাই আই, এটা 2 পাই আই সামেশন আর মানে R1 R2 R3 ইত্যাদির যোগফল। এখানে সামেশন আর কি, এখানে সামেশন আর ইজ ইকুয়াল টু R1 R2 R3 ইত্যাদি Rn, হ্যাঁ, হলো সি এর অভ্যন্তরীণ পোল সমূহের, সি এর অভ্যন্তরীণ পোল সমূহের জন্য এফজেড অপেক্ষকের অবশেষ সমূহ। লেখাটা দেখা যাচ্ছে কিনা, নিচের লেখাটা, হ্যাঁ, এইখানে দেখো আমরা লিখছি, এখানে সামেশন আর ইকুয়াল টু R1 R2 R3 এভাবে Rn পর্যন্ত যাবে, যে কটা থাকে সেগুলা কি সি এর অভ্যন্তরীণ পোল সমূহের জন্য এফজেড অপেক্ষকের অবশেষ, তাই না, এফজেড অপেক্ষকের অবশেষ। তাহলে এটা হচ্ছে আমাদের বিবৃতি। একটু শুরু থেকে যদি আমরা একটু দেখি, কোনো আবদ্ধ কন্ট্যুর বলতে কোনো বৃত্ত বা বক্ররেখা হইতে পারে, কন্ট্যুর, আবদ্ধ কন্ট্যুর সি এর অভ্যন্তরে সসীম সংখ্যক পোল, অনেকগুলা ছোট ছোট পোল আছে, অনেকগুলা ছোট ছোট পোল আছে, যেমন মনে করো একটা বড় হ্রদের ভিতরে ছোট ছোট অনেকগুলা দ্বীপ আছে, এই ধরনের আর কি কথাটা, যে কোনো আবদ্ধ কোণটু সি এর অভ্যন্তরে সসীম সংখ্যক পোল ব্যতীত, হ্যাঁ, কোণটুর উপরে এবং পোলগুলা বাদ দিলে যে অংশটা থাকে সেই অংশটার উপরে এবং ভিতরে,
অর্থাৎ রেখার উপরে এবং ভিতরে যদি অ্যাবজেট অপেক্ষক একক মান বিশিষ্ট সিঙ্গেল ভ্যালুড হয়, অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস হয় এবং কি বিশ্লেষিক হয়, অ্যানালিটিক্যাল হয়, তবে এই অপেক্ষকটাকে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে, সে রেজাল্টটার কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে 2πi মাল্টিপল হবে 2πi, হ্যাঁ, মাল্টিপল হবে কিসের সাথে, ইন্টু R1-এর যে আর এর যে মানগুলা থাকবে, একটা বা দুইটা বা তিনটা যে কটাই থাকুক, R1 যোগ R2 যোগ R3 ইত্যাদির সামেশন, যোগফল। এই যোগফলগুলার গুণ 2πi দ্বারা গুণ হবে, মাল্টিপল হবে। এইটাই হচ্ছে কচির অবশেষ তত্ত্বের বিবৃতি। তাহলে এখন এটা যদি আমরা প্রমাণ করতে যাই, তাহলে আমরা এখানে একটা এই কথাগুলার জন্য একটা ছবি আঁকি। এই ছবির মাধ্যমে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। কি প্রমাণ করব? আমরা কচির অবশেষ তত্ত্বটা প্রমাণ করব। ঠিক আছে? তো বিবৃতিটা যেহেতু বোর্ডে জায়গা কম, স্পেস কম, সেজন্য আমরা বিবৃতিটা মুছে ফেলবো। মনে রাখতে হবে ওই যে প্রমাণ করব যেটা, সেটা তো তুমি জানোই, এটি কচির অবশেষ তত্ত্ব। হ্যাঁ, নিচে লিখে দিবে এটি কচির অবশেষ তত্ত্ব। তাহলে আমরা এখন এটা প্রমাণের দিকে যাব। প্রমাণের জন্য আমরা একটা ছবি আঁকব। ঠিক আছে? প্রমাণ বা প্রতিপাদন। হ্যাঁ, ছবিটার ব্যাপারটা হবে এরকম। ঠিক আছে? এখানে একটা আবদ্ধ কন্টুর থাকবে। এটা একটা বৃত্ত বা এই ধরনের কিছু একটা আবদ্ধ কন্টুর। ঠিক আছে? এখানে এটা তো অ্যাবজেক্ট হিসেবে এদিকে যা হয় এক্স আই ওয়াই এগুলো দেওয়ার প্রয়োজন নাই। তো এখানে কতগুলা ছোট ছোট আবদ্ধ কন্টুর আছে, সেগুলো যদি আমরা, ছোট ছোট পোল আছে, পোলগুলোকে যদি আমি লাল দ্বারা দেখাই, 1 2 3 4 5টা বা 6টা দেখাইতে পারি। এরকম দেখালাম ছোট ছোট পোল। পোলগুলোর জন্য পোলগুলোকে ঘেঁষে ঘেঁষে যদি আমি নিচ থেকে কিছু দাগ দিই, এগুলাকে স্পর্শ করে করে, এই এই এগুলা এইভাবে এভাবে, এটা একটা, এই অংশটাকে আমরা পি নাম দিলাম। এই অংশটাকে পি নাম দিলাম। আর জেড ইজিক্যাল টু এ যে কোনো একটা বিন্দু হতে পারে, সেটা এটাও হতে পারে। আমরা আপাতত ধরার জন্য এটাকে এ দিলাম। এখানে জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, আর এগুলার প্রতিটার গামা আমরা যে কোনো এক দিক থেকে শুরু করি। ধরো এটা গামা 1, এটা গামা 2, এটা গামা 3 নাম দিলাম, এটা গামা 4, এটা গামা 5, এইভাবে গামা 6, কয়টা হবে আমি জানি না, এটা সি। ঠিক আছে? তাহলে এই আপাতত একটা ছবির নমুনা। হ্যাঁ, আশা করছি ছবিটা দেখা গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি করলাম, যে সি আবদ্ধ বক্ররেখার অভ্যন্তরে এক সেট ক্ষুদ্র ক্ষুদ্র বৃত্ত নাম দিলাম গামা 1 গামা 2 ইত্যাদি। তাহলে আমরা কি করব, ধরি সি আবদ্ধ বক্ররেখার অভ্যন্তরে কি করব, এক সেট
ক্ষুদ্র বৃত্ত গামা 1 গামা 2 ইত্যাদি গামা n কয়টা নিব আমরা জানি না, আমরা ছবিতে 6 পর্যন্ত দেখাইছি, এটা আসলে ইম্পর্টেন্ট না। গামা n নিই, তাই না? গামা n নিই। এগুলোর ব্যাসার্ধ কত? এগুলোর তো নিশ্চয়ই ব্যাসার্ধ আছে। এদের ব্যাসার্ধ 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 কি হবে? এদের ব্যাসার্ধ হচ্ছে রো, ঠিক আছে? ব্যাসার্ধ রো এবং কেন্দ্রগুলোর আমরা কি নাম দিতে পারি? কেন্দ্র যথাক্রমে আলফা 1 আলফা 2 এইভাবে আলফা n এইভাবে নাম দিলাম কেন্দ্রগুলার, ঠিক আছে? আচ্ছা, সি এর অভ্যন্তরে পি হচ্ছে, পিটা কি? বহুভুজ বেষ্টিত এলাকা। সি এর অভ্যন্তরে পি হলো বহুভুজ, পলিগোনাম আর কি, হ্যাঁ, বহুভুজ বেষ্টিত এলাকা। এবং এখানে এফজেড অবশ্যই এখানে এফজেড বিশ্লেষিক, এটা তো আমাদের নিতেই হবে। বিশ্লেষিক অপেক্ষক হিসেবে আমরা এটা নিলাম। এফজেড একটা বিশ্লেষিক অপেক্ষক হিসেবে আমরা এটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই কন্ডিশনে কোন ফর্মুলাটা ফেলব? এই কন্ডিশনে আমরা কোচির সূত্রটা ফেলতে পারি। তাহলে আমরা এখন কোচির সূত্র অনুসারে কি লিখতে পারি? কোচির সূত্র, তাহলে আমরা একটু নিচের দিকে লিখি। কোচির সূত্র অনুসারে, তাহলে তুমি লিখবা কি? কোচির সূত্রানুসারে, তাই না? এফজেড, কোচির সূত্র অনুসারে এফজেড ডিজেড, ইন্টিগ্রেশন এফজেড ডিজেড সি। কিন্তু এটাকে আমরা ছবিতে দুইটা পার্টে ভাগ করতেছে, একটা পি পার্ট আর একটা পি বহির্ভূত যে পোলগুলা, অর্থাৎ পি এর বাইরে পোলগুলো আছে, অসংখ্য পোল আছে, পোল দিয়ে জায়গাটা ঘেরা। তাহলে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, একটা পি এর জন্য এফজেড ডিজেড, তাই না? আরেকটা হচ্ছে যোগ তোমার সামেশন। এখানে অনেকগুলো, তো ইন্টিগ্রেশনটা আমি সামেশনটা বাইরে রাখি আর ইন্টিগ্রেশনটা ভিতরে দিয়ে দিই। এখানে গামার মান 1 থেকে n পর্যন্ত, n সংখ্যক ইন্টিগ্রেশনগুলো হবে গামার উপরে, তাই না? গামা আর নাম দিলাম, বা এইভাবে দিই গামা আর এর মান 1 থেকে n পর্যন্ত, ইন্টিগ্রেশনটা হচ্ছে গামা আর আর নামটা আমি এইভাবে চিহ্নটা এইভাবে আর দিই আর এইভাবে আর দিই, তাহলে বুঝতে সহজ হবে। আর কি? এফজেড ডিজেড, হ্যাঁ, এইটা। তাহলে আমরা একটু সুবিধার জন্য কি করলাম, যে সি এর যে অভ্যন্তরে যে এফজেড বিশ্লেষিক, সেটার জন্য আমরা কি করলাম, তোমার দুইটা পার্টে ভাগ করলাম, একটা পি এর জন্য আর একটা গামা আর মানে গামা বৃত্তগুলোর জন্য আর কি, সবগুলা বৃত্তের জন্য 1 2 3 4 সবগুলা বৃত্তের জন্য এটা হবে। আচ্ছা, তাহলে এখন যে আমাদের যে পলিগন পি, এর চারদিকের সমাকলনের মান 0 হবে। পলিগন পি এর চারদিকে এইখানে সমাকলনের মান 0 হয়ে যাবে, ঠিক আছে? এখানে সমাকলনের মান 0 হবে। 0 হওয়ার কারণ কি? কারণ এটাও ওই যে কোচির সমাকলন সূত্র অনুসারে আমরা, এটা যেহেতু আবদ্ধ পথ, এই জন্য 0 হবে। এবার আসো কোনটুগুলা, তাহলে এটা যদি 0 হয়, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি সামেশন আর ইজ ইকুয়াল টু 1 to n, হ্যাঁ, গামা আর এফজেড ডিজেড, এটা লিখতে পারি, তাই না?
ওই সাইড নোট দিয়ে দিবা। আমি আর সাইড নোটটা দিলাম না, এটা মুখে বলে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে একটা নাম্বারিং করি। এবার আমরা আমাদের তো এখানে এম ক্রমের পোল আছে। পোল কয়টা আছে? এম ক্রমের পোল আছে। আমরা এটাকে 2 নং ইকুয়েশন ধরি। এখন আমি লেখাটা এবার আমরা একটু উপরের দিকে চলে যাই। লেখাটা আমরা একটু এবার উপরে চলে যাই। ছবির কাজ তো প্রায় শেষ, তো ছবিটা বুঝতে হবে। তাহলে এইখানে যদি আমি একটু দেখি, তাহলে আমাদের কাজটা কি হবে এখন? যে আমরা কি ধরতেছি, পোল সংখ্যা কত ধরতেছি? হ্যাঁ, ধরি z ইজ ইকুয়াল টু এতে এম ক্রমের পোল বিদ্যমান। এম ক্রমের পোল বিদ্যমান, ঠিক আছে? এম ক্রমের পোল বিদ্যমান, ঠিক আছে? তাহলে এখন আমরা লরেন্স বিস্তৃতিতে চলে যাই। যেহেতু পোল সংখ্যা পেয়ে গেছি, লরেন্স বিস্তৃতি অনুসারে আমাদের কি বলে? লরেন্স বিস্তৃতি অনুসারে কি লিখতে পারি আমরা? এটা এখন আমার আর দরকার নাই, এটা মুছে ফেলি। লরেন্স বিস্তৃতি অনুসারে আমরা লিখতে পারি যে তোমার এফ জেড ইকুয়াল টু সামেশন এন জেড মাইনাস এ টু দি পাওয়ার এন, তাই না? প্রথম অবস্থায় এন এর মান কত হবে? এটা তো আমাদের আমরা নির্দিষ্ট সংখ্যক ধরেছি, এন ইজ ইকুয়াল টু 0 থেকে এন প্লাস আমাদের কি হবে? সামেশন এস ইকুয়াল টু 1 থেকে এম বিএস জেড মাইনাস এ টু দি পাওয়ার এস। এস এর মান 1 থেকে এম পর্যন্ত, ঠিক আছে? এটা আমরা লরেন্স বিস্তৃতিকে ফলো করলাম। লরেন্স বিস্তৃতি ফলো করলাম। এই এফজেডকে আমরা আবার ভাঙতে পারি। তাহলে এটাকে আমরা আবার একটা ফাংশন নাম দিই ফাই জেড, আর ওটা যা আছে তাই থাক। এস ইকুয়াল টু 1 থেকে এম, ওটা তো আবার ভিন্ন রকমের জেড মাইনাস এ টু দি পাওয়ার এস। এটা 3 হিসেবে ধরে নেই, 3 নং ইকুয়েশন। এটা আমাদের 3 নং ইকুয়েশন হিসেবে আমরা ধরে নিই। তাহলে ফাই জেড কোনটা? এটা সাইড নোট দিয়ে দিব। ফাই জেড হচ্ছে সামেশন, হ্যাঁ, এন এর মান 0 থেকে এন পর্যন্ত, আর কি 0 থেকে এন পর্যন্ত এ এন জেড মাইনাস এ টু দি পাওয়ার এন, এইটা। আচ্ছা, এখন যদি আমরা এটা সমাকলন করি, ঠিক আছে, সমাকলন করি, তাহলে কি দাঁড়াবে? এখন আমি আরেকটা লাইন মুছবো, আমার জায়গা লাগবে, তাই না? নিচের একটা লাইন আমরা একটু এই লাইনটা মুছে ফেলবো। ওটা মনে রাখতে হবে, 2 নং ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে। এখন যদি আমরা এই তোমার 3 নংয়ের সব দিকে আমরা যদি সমাকলনের মান বসাই, ইন্টিগ্রেশন এফ জেড ডিজেড, এই ইন্টিগ্রেশনটা কিসের উপরে? এখন তো আমরা ওই পোলগুলার মধ্যে আছি, তাহলে পোলগুলা গামার পোলগুলার মধ্যে আছি। ভিতরের যে পলিগন ওটা তো 0 হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এখানে হবে কি? ফাংশন অফ জেড ডিজেড, এইটাও গামারই হবে, ঠিক আছে? এটাও গামার উপরই হবে, এবং এখানে হবে সামেশন এস এর মান 1 থেকে এন পর্যন্ত বিএস ইন্টিগ্রেশন ডিজেড জেড মাইনাস এ টু দি পাওয়ার এস, তাই না? ওইগুলো কিসের উপর হবে? গামা আর, এটাও গামা আর। কিন্তু এখানে এফ জেড ফাই জেড
ফাই জেড এক একটা ছোট ছোট পোল, ফাই জেড এক একটা ছোট ছোট পোল। তো এই যেহেতু এক একটা ছোট ছোট পোল মানে ছোট ছোট বৃত্ত, সেহেতু এইটার মানও কিন্তু জিরো হয়ে যাবে, ওই কচির সমাকলন সূত্র অনুসারে, কচির উপপাদ্য যেটা আমরা পড়ছিলাম সে অনুসারে এটার মানও জিরো। এটার মানও জিরো, তাহলে এটার মান জিরো, সাইড নোট দিয়ে দিবা। তাহলে আমাদের থাকে কি s = 1 to m, হ্যাঁ, s = 1 to m bs ইন্টিগ্রেশন গামা r dz z মাইনাস a টু দি পাওয়ার s dz, আর dz তো লিখছি, ঠিক আছে এইটা। আচ্ছা, এখন এটারে একটা নাম্বার দিই 4, তাহলে 3 4 নং ইকুয়েশনটা একটু দেখো, লেখাটা দেখা যাচ্ছে কি না। আমি এই আর একটু ক্লিয়ার করে দিলাম, লেখাটা এখন দেখা যাবে। এখন আমরা এখানে এই ইন্টিগ্রেশনের মানটা বের করার জন্য z মাইনাস a কে আমরা রো ই টু দি পাওয়ার আই থিটা ধরি, z মাইনাস a কে আমরা রো ই টু দি পাওয়ার আই থিটা ধরব, ঠিক আছে। তাহলে এটা আমি আবার একটু উপরে লিখি, হ্যাঁ, মনে রাখতে হবে 4 নং ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে আমরা কি ধরব, z মাইনাস a, এটাকে আমরা, যেহেতু এগুলা বৃত্তের মতো অনেকটা, এটাকে আমরা রো ই টু দি পাওয়ার আই থিটা এটা ধরতে পারি, ঠিক আছে। এখানে থিটার মান, এগুলো যেহেতু ত্রিমাত্রিক বৃত্ত, থিটার মান আমাদের 0 থেকে 2π এর মধ্যে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো ডিজেড কি আসে, ডিজেড হইল রো ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, আর ই টু দি পাওয়ার আই থিটার জন্য একটা আই আসবে, তাই না। এটা আমরা ডিজেড পাই। তাহলে আমরা এই মানটা যদি বসাই, তাহলে সে বৃত্ত জেড থেকে বৃত্ততে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এই মানটার মান কি আসে, এইখানে নিয়ে আমরা এই 4 নং সমীকরণে আমরা এই মানটা যদি বসাই, তাহলে কি পাই, 4 নংয়ে মান বসিয়ে পাই গামা আর এফ জেড ডিজেড, হ্যাঁ, গামা আর এফ জেড ডিজেড ইকুয়াল টু কি হবে, সামেশন এস এর মান 1 থেকে m পর্যন্ত ইন্টিগ্রেশন। এখন তো আমি গামা আর ডিজেড এর মানটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে 0 থেকে 2π থিটাতে চলে যাচ্ছে, তাহলে ডিজেড এর মান আসবে হলো আই রো ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, আর জেড মাইনাস এ তো রো, এটা পাওয়ার আছে এস, তাহলে রো এস আর ই টু দি পাওয়ার আই থিটা এস, যেহেতু পাওয়ার এটাখানে এস আছে, হ্যাঁ, এইভাবে আসবে, তাই না। তাহলে এটাকে কিন্তু আমরা একটু সিম্পলিফাই করতে পারি, আমি একটু ডানে লিখে দেই, এটাকে আমরা একটু সরল করতে পারি কিভাবে, দেখো এখানে আইটা বাইরে চলে আসলো, এস এর মান 1 থেকে m, এবার আসো ইন্টিগ্রেশন রো এরও আসলে কোনো দরকার নাই, তারপরে রোটা যেহেতু লিখে ফেলছি 1 মাইনাস এস, আর ই টু দি পাওয়ার এখানে আসতেছে আই থিটাটা কমন যায় না, 1 মাইনাস এস থিটা ডি থিটা, রো এখানে এই ইন্টিগ্রেশনের আওতায় এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, রোটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, তাহলে রোটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে রো এর কোনো ইন্টিগ্রেশন আসবে না, ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আই থিটা, যেহেতু ওই থিটার পার্টটা একটু ভাগ আকারে আসবে, তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন তোমরা জানো,
হ্যাঁ, যে ই টু দি পাওয়ার আই থিটার ইন্টিগ্রেশন কি হয়। তবে এখানে এস কন্ডিশনের উপর নির্ভর করতেছে অনেক কিছু, যে কি হবে। তাহলে এখানে দুই ধরনের রেজাল্ট তৈরি চলে আসবে, এস এর মান 1 হইলে একরকম হবে, আর এস এর মান 1 না হইলে আরেক রকম হবে। তুমি দেখো এস এর মান যদি 1 হয়, যদি এস ইকুয়াল টু 1 হয়, তাহলে এস এর মান 1 হইলে ওখানে 1 মাইনাস 1 0, আর 1 মাইনাস 1 কি হবে, 0, রো থাকতেছে না। তাহলে শুধুমাত্র আমাদের থাকতেছে কি, গামা আর এফ জেড ডি জেড। তাহলে থাকতেছে এস এর মান তো 1, তাহলে আই, আর ইন্টিগ্রেশন ডি থিটা 0 থেকে 2 পাই, ঠিক আছে। তাহলে 2 পাই আই থাকতেছে, তাই না, নাকি না, সরি, এস এর মান 1 হইলে এখানে একটা আমাদের এখানে একটা B1, বিএসটা বাদ চলে গেছে না, এখানে একটা বিএস আছে। আচ্ছা, আমাদের আগের ইকুয়েশনে এইখানে একটা বিএস ছিল, এই বিএসটা থাকবে, বিএসটা যদি থাকে তাহলে এইখানে B1, তাহলে এটা B1 এইভাবে চলে আসতেছে, বিএসটা রয়ে গেছে। যদি এস ইকুয়াল টু 1 হয় তাহলে 2 পাই আই B1, আর যদি এস ইজ নট ইকুয়াল টু 1 হয় তাহলে কি হবে, গামা আর এফ জেড ডি জেড। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখাই দিতে পারি যে তোমার আই, এই যে বিএস, হ্যাঁ, ও সামেশন আছে, সামেশন বিএস এস মাইনাস 1 থেকে এম। তাহলে এখানে যেই ইটা আসবে ই টু দি পাওয়ার আই, ও রো আছে। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা, আমি একটু নিচে নামাই দিই এটা, হ্যাঁ এবার দেখা যাবে ক্লিয়ার। এখানে রোটাও আছে, তাহলে বিএস রো 1 মাইনাস এস, ঠিক আছে। তাহলে যেই ইন্টিগ্রেশনের ফলে যেই মানটা আসে ই টু দি পাওয়ার আই 1 মাইনাস এস থিটা, আর 1 মাইনাস এস 0 থেকে 2 পাই। কিন্তু এই রেজাল্টটা, হ্যাঁ লেখাটা দেখা যাচ্ছে ডান দিকে, এই রেজাল্টটা ই টু দি পাওয়ারের মান 2 পাই, থিটার মান 2 পাই বসাও, আর 0ই বসাও। হ্যাঁ, এখানে এই রেজাল্টটা কি আসতেছে, 2 পাই আই এর মান 0, এই রেজাল্টটা কিন্তু 0 আসতেছে, 2 পাই এর মান 0। তাহলে শুধুমাত্র 1টাই গ্রহণযোগ্য, ঠিক আছে। এইভাবে যদি আমার শেষের দিকে প্রায়, হ্যাঁ প্রমাণটা আমার শেষের দিকে, এভাবে যদি আমরা এস এর মান 1 ধরেছি, ঠিক আছে। এখন আর ইজ ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি হয়, তাহলে ওই আর এন এর মান হবে R1 R2 R3 ইত্যাদি, ঠিক আছে। তাহলে আমরা এই ফিনিশিং লাইনটা উপরের দিকে যাই, হ্যাঁ ফিনিশিং লাইনটা উপরের দিকে চলে যাই। তাহলে যেই রেজাল্টগুলো আমরা পাবো, আমরা যে রেজাল্ট পাবো ইন্টিগ্রেশন গামা 1 এফ জেড ডি জেড, এটার জন্য যে রেজাল্টটা পাবো সেটা হলো 2 পাই আই R1। অনুরূপভাবে আমরা গামা 2 বৃত্তের জন্য যে রেজাল্টটা পাবো সেটা হলো 2 পাই আই R2, এটসেট্রা। এইভাবে আমরা পেতেই থাকবো। তাহলে এটাকে যদি আমি একত্রে লিখি, এইগুলাকে যোগ করে একত্রে লিখি, এবং সেটা যদি আমরা ইকুয়েশন যে আমরা শুরুতে ফেলে আসছিলাম, যে ইকুয়েশন 2তে যদি আমরা ফিরে যাই, তাহলে আমাদের কি আসতেছে, হ্যাঁ এই মানগুলাকে একত্রে করে
ইকুয়েশন টুতে আমরা বসাই। ইকুয়েশন টুতে যদি বসাই তাহলে ইন্টিগ্রেশন এফ জেড ডিজেড ইজ ইকুয়াল টু কী দাঁড়াবে, হ্যাঁ, 2πi r1 r2 এইভাবে মানগুলা চলে আসবে এবং সেটাকে আমরা লিখতে পারি 2πi সামেশন আর বা সামেশন আর এন ইত্যাদি লিখতে পারি। তাহলে আমাদের এইভাবে কচি অবশেষ তত্ত্ব রেসিডিউ থিওরামটা প্রমাণিত হলো। আমি সহজে বোঝার জন্য এটাকে বাংলায় লিখলাম, ঠিক আছে। তা আমি 1 মিনিটের মধ্যেই কথা শেষ করে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা রেকর্ডকৃত ক্লাস নিলাম, ঠিক আছে। পরবর্তীতে আমরা জুম ক্লাস নেব। আর তোমাদের এখানে প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশনে প্রবলেমগুলো উল্লেখ করবা, প্রয়োজনে এটাকে আমি আবার পড়াবো, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।